ভাইয়া শুনুন না, আমি এমনিতেই টানা 3 দিন টিউশনি মিস দিয়েছিলাম। এখন আজকে আবার। আপনার কি কাজ আছে আমাকে বলুন। আমি পরশু শুক্রবার আছে, তখন না হয়। উজান একটা দীর্ঘশ্বাস টেনে হিয়াকে নিয়ে ভেজা রাস্তাটা দিয়ে হাঁটতে শুরু করে। কিছু পথ দুজনে নিশ্চুপ হাঁটতে থাকে। হিয়ার মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উজান কি ওকে টিউশনে যেতে অনুমতি দিল, না ওকে নিয়ে অন্য কোথাও যাচ্ছে? আচ্ছা, উজান অন্য কোথাও নিয়ে গেলেই বা হিয়া কেন যাবে উজানের সাথে? কিন্তু হিয়া কেন সেই প্রশ্নটা উজানের মুখের উপর করতে পারছে না। হাঁটতে হাঁটতে হঠাৎই পা পিছলে হিয়া দুম করে ধপাস পড়ে যায়। উজান সামনে থাকা হিয়াকে ধরতে পারে না, আর পেছনে ফেরার আগেই হিয়া হালকা নিজেকে ঠিক করে নিয়ে উঠতে ধরে। হাত পা ভাঙো এবার। এমনিতেই শরীরে কিছু নেই, তার উপর হাত পা খেয়ে বসো। ছাড়ি দিয়ে। আমি কি ইচ্ছে করে পড়ে গেলাম নাকি? হাঁচো। কেউ ইচ্ছে করে পড়ে না হিয়া, কিন্তু তোমার মতো এত খামখেয়ালিভাবে কেউ রাস্তা দিয়ে চলাফেরা করে না। ভেজা রাস্তা, একটু সাবধানেই পা ফেললেই তো হয়, নাকি সেটাও শিখিয়ে দিতে হবে? আপনি এখনো আমার সাথে এরকম করে রাগ দেখিয়ে যাবেন? আমি কি ইচ্ছে করে ওই ছেলেগুলোকে ডেকে এনেছিলাম নাকি? আমি জানতাম এদিকের রাস্তাটা এরকম। জানবা কি করে? জানো তো শুধু কি করে সিনিয়রদের সাথে বেয়াদবি করতে হয়, কি করে তাদের গায়ে হাত তুলতে হয়, কি করে তাদের কথা অমান্য করে নিজেকে মহান দাবি করতে হয়। হিয়া রেগে গিয়ে কিছু বলবে, উজান এসে হিয়ার সামনে দাঁড়িয়ে। দেখে এত ধরো, ধরো বলছি। আস্তে, আমার কান যথেষ্ট ভালো, এত জোরে বলার কিচ্ছু নেই। হিয়া উজানের হাত ধরে হাঁটতে যাবে, অমনি হাঁটতে গিয়ে দেখে তার বা পায়ের জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে। বেচারি এখন কি করবে? এমনিতে এই জুতোটা ছাড়া তার বাহিরে পরবার আর কোনো জুতো নেই। এখন সে কি করবে? তার উপর পড়ে গিয়ে হাতে জামাতে কাদা লাগিয়ে যাচ্ছে, তাই অবস্থা এখন হিয়ার। এদিকে হিয়ার এই নাজেহাল অবস্থা দেখে উজান মনে মনে খুব হেসে দিলেও হিয়ার সামনে এখনো সেই গম্ভীর হয়েই থাকে। হিয়া জুতো দুটো হাতে নিয়ে কি করবে বুঝতে পারে না। উজান হিয়ার হাত থেকে দুটো কেড়ে নিয়ে পাশে থাকা জঙ্গলের ভেতরে ছুঁড়ে ফেলে। আরে আরে আরে, কি করলেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আপনি আমার জুতো। ফেলে দিয়েছি। হ্যাপি? হ্যাপি মানে? আপনি আমার জুতোটা কেন আমাকে না বলে? ওই জুতোটা আর কি বাকি আছে হিয়া? দেখেই বোঝা যাচ্ছে 10 দিনের বেশি সেলাই দেওয়া, আর একবার বেশি সেলাই করে 2 দিনের বেশি পরতে পারবার না তুমি ওটা। হ্যাঁ, কিন্তু ওই 2 দিনই না হয় চালিয়ে নিতাম আমি। আসো তো তুমি, হয়তো বেশি কথা বলো। এখন দেরি হচ্ছে না টিউশনের জন্য? হ্যাঁ কিন্তু। চুপ! আর একটা কথা বললে কিন্তু। হিয়া দাঁত মুখ খিচে চুপ হয়ে যায়। উজান আলতো করে হিয়ার বাহু বরাবর হাতটা চেপে ধরে দেখে শুনে হিয়াকে নিয়ে হাঁটতে শুরু করে। দুজনে হাঁটছে, কারো মুখে কথা নেই। যদিও হিয়া মনে মনে উজানকে হাজারটা গালি দিতে ব্যস্ত, কিন্তু উজানের যে মনে মনে সেই গালিগুলো শোনার সময় নেই। টিউশন করে কত টাকা আসে তোমার? আসে, ওই চলে যাবার মতো হয়ে যায়। কত আসে? আপনি শুনে কি করবেন? একটা প্রশ্নের উত্তর কি এক কথায় তুমি দিতে পারো না হিয়া? না, পারি না। আমি টিউশনি করিয়ে কত টাকা পাই ওটা জেনে তো আপনার কোনো কাজ থাকার কথা না। তুমি বলবা কি? আমার হাতে লাগছে। বলো তাহলে। এরকম কেন আপনি? আমি এরকমই। খুব বাজে আপনি। তুমি কি বিয়াদব? আমি বেয়াদব তো আপনি কেন এত আমার পেছনে পেছনে এভাবে পড়ে থাকেন সব সময়? আমাকে ভালোবাসেন? একটু থেমে গিয়ে, কি বললা? আর একবার বলো। আমাকে ভালোবাসেন আপনি? তোমাকে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসবে এই উজান শাহরিয়ার? উজান শাহরিয়ারের চয়েস না এরকম পানসা না। আমি তোমাকে এর আগেও বলেছিলাম, উজান শাহরিয়ারের যে ওয়াইফ হবে সে হবে এই পৃথিবীতে সবচাইতে মিষ্টি একটা মেয়ে। আর তুমি, তুমি তো একটা ধানি লঙ্কা, একটুতেই যা ঝাঁঝিয়ে ওঠো। উজানের কথা শুনে হিয়ার মনটা খারাপ হয়ে আসে হালকা। হিয়া জানে তার প্রশ্নের উত্তরে হয়তো এই উত্তরটাই সে পাবে, কিন্তু আজ কেন জানি উজানের কথাগুলো তার মনের কোথাও গিয়ে হালকা কষ্ট দিয়ে ফেললে।
তবুও হিয়া নিজেকে সামলে নেয়। সে নিজেকে বুঝিয়ে নেয় রূপকথার গল্পের মতো কোনো রাজকুমার তার প্রাপ্য না। তাহলে কেন আপনি আমাকে নিয়ে সবসময় এত চিন্তিত থাকেন? শ্রাবণের জন্য। শ্রাবণের জন্য? শ্রাবণের তো তুমি ছাড়া কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে বাচ্চাটা তো পুরো নিঃস্ব হয়ে যাবে এই একলা পৃথিবীতে। ঠিক বুঝলাম না। একটা দীর্ঘশ্বাস। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। উজান একটা রিক্সা ডেকে নিয়ে হিয়াকে উঠে দিয়ে নিজেও উঠে পড়ে। হিয়া বুঝতে পারে উজান হয়তো ওর জন্যই রিক্সাটা ডাকছে, কিন্তু সে যে নিজেও এসেও রিক্সাটায় বসবে এটা হিয়া ভাবতে পারেনি। আপনি কোথায় যাবেন আবার? তোমাকে নামিয়ে দিয়ে আমি একটু সামনে যাব। আপনি জানেন আমি এখন কোথায় টিউশনি পড়াতে যাব? গুনগুনদের বাড়িতে যাবা, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে? মামা, আপনি শাহবাগের দিকে নেন। রিক্সা চলতে থাকে নিজ গতিতে। উজান হিয়াও নিশ্চুপভাবে বসে রিক্সার গতির সাথে সামনে চলতে শুরু করে। বৃষ্টির পর আবহাওয়াটা নিতান্তই ঠান্ডা, তার উপর হালকা বাতাস নিমিশে শরীরকে একটা অন্যরকম প্রশান্তি এনে দিতে সক্ষম। এই প্রথম হিয়া কোনো ছেলের সাথে এভাবে এত কাছাকাছি বসে রিক্সায় করে কোথাও যাচ্ছে। হিয়ার নারী মনে এই পরিস্থিতিটা মুহূর্তে একটা অন্যরকম শিহরণ জাগিয়ে তুলে। হিয়ার চুল উড়ে গিয়ে ছুঁয়ে দেয় উজানের হাত, কখনো বা উজানের গলা, কিন্তু মুখ ছুঁতে একটু বেগ পেতে হয় উজান একটু বেশি লম্বা কিনা। উজান যত্ন করে গলার কাছে এসে জমা হওয়া হিয়ার চুলগুলো এক হাতে সরিয়ে দেয়। বৃষ্টির ছাট এসে গায়ে জমা হয় দুজনেরই। উজানের মনেও হয়তো আকাশ পাতাল ঢেউ খেলছে এই সময়, কিন্তু উজান সেই অনুভূতিটা হিয়ার সামনে গোপনেই রাখে। তুমি কিন্তু এখনো বললে না টিউশন করে মোট কত টাকা আসে তোমার হাতে? আসে, গুনগুনকে পড়িয়ে 3 আসে, রিফাতের মা 2 করে দেয়, আর নিজুমকে পড়িয়ে পায় 3.5। দেওয়ার মাঝে নিজুমের মাই বেশি দেয়। রিফাতদের অবস্থাটা বেশি ভালো না, তাই ওর থেকে 2 করেই নিই। এই তো মোটে 8.5-এর মতো। হয়ে যায় এই সামান্য কটা টাকায়? না হওয়ার কি আছে? আর আপনি এটাকে সামান্য বলছেন? এই টাকাটাই আমার কাছে লাখ টাকার সমান ভাইয়া। আপনি আর ঝিনুক তো বুঝতেই চান না, শুধু শুধু বিনা কারণে আমার টিউশনিগুলো মিস করিয়ে দেন, অথচ এই টিউশনির উপরই আমি টিকে আছি। হিয়ার কথায় উজানের মনটা কী রকম একটা খারাপ হয়ে আসে। উজান একবার নিজের দিকে তাকিয়ে খেয়াল করে সে যে ঘড়িটা পরে আছে সেটা দামি 15,000-এর বেশি, আর পায়ের জুতোটা 4,000-এর কাছাকাছি, আর গায়ে দেওয়া শার্টটা। উজানের বুকটা শূন্য হয়ে আসে। এই ভেবে হিয়া কী করে এত সামান্য কটা টাকা দিয়ে নিজে চলে শ্রাবণকে বড় করছে, কত কষ্ট একা একা সহ্য করছে। সব মিলিয়ে খরচ কত হয় মাসে? ওই হয়ে যায়। আমি তো রিমা আপুর সাথে রুম শেয়ার করেই থাকি। এক ভিডি 2,000, ভার্সিটিতেই সব মিলিয়ে প্রতি মাসে 2,000 লাগে। শ্রাবণী স্কুলের বেতন, যাতায়াত, খাওয়ার খরচ সব মিলিয়ে হয়ে যায়। গুনগুন করে তো নতুন পড়াচ্ছি, আগে তো ওই দুজনকে পড়িয়েই সব মিটাতে হতো, তখন একটু চাপ হয়ে আসতো, আর এখন হয়ে যায় ভালোভাবেই। একটা দীর্ঘশ্বাস টানি। সামনে ভবিষ্যতে কি করবা কিছু ভেবেছো? কি ভাববো, কেবলই তো অনার্স শুরু করলাম। 4টা বছর শেষ হতে দিন, মাস্টার্স করে সরকারি কোনো প্রাইমারি বা হাই স্কুলে অ্যাজ এ টিচার জয়েন করার খুব ইচ্ছা আছে। বিসিএস ট্রাই করার ইচ্ছে নেই? আছে আবার নেই। আমাকে দিয়ে হয়তো বিসিএস হবে না। হবে না কেন? মনে হয় এমনি। তোমার নিজের উপর কনফিডেন্স খুব অভাব আছে, তুমি জানো? তুমি ট্রাই না করে কিভাবে বলছো তোমাকে দিয়ে হবে না? আমি তা বলিনি, আসলে তুমি একটা ভীতু, কিছু করতে ভয় পাও। তোমার মাঝে যদি মেধা না থাকতো তাহলে তুমি এভাবে স্কলারশিপে ভার্সিটিতে পড়ার যোগ্যতা পেতে না হিয়া। আমি জানি, কিন্তু আমার খুব ইচ্ছে আমি একজন টিচার হব, সবাইকে শেখাবো, সবাই আমার কাছেই শিখতে, পড়তে, জানতে পারবে, আমাকে তাদের আদর্শ মনে করবে। আমি এতেই অনেক অনেক খুশি। তারপর আর কি, আমার মাস্টার শেষ হতে হতে শ্রাবণ হয়তো এসএসসি দিবে। তারপর ওকে একটা ভালো কলেজে ভর্তি করে দিয়ে ওর ফিউচারটা ওকে ঠিক করে দিতে দেব। আমি ওইসবের কথা বলছি না।
তাহলে? বিয়ে করবা না ওসব কিছু ভেবেছো? পাগল আপনি? পাগলের কি আছে এখানে? সব মেয়েরই তো ইচ্ছে থাকে সে বউ সাজবে, তার বিয়ে হবে, একটা গোছানো সংসার হবে, সে মা হবে। তোমার কোনো ইচ্ছে নেই এসব? আছে। তাহলে আচ্ছা, একটা কথা বলুন তো, আমার মতো এই অনাথ কি বিয়ে করবে কি? আপনি বলতে পারেন? আর শুধু আমাকে বিয়ে করলে তো হবে না, তাকে তো আমার সাথে আমার ভাইটাকেও দায়িত্ব নিতে হবে। কোনো ছেলে আছে যে এক্সট্রা করে অন্য একটা বাচ্চার দায়িত্ব নিতে চাইবে? কখনো যদি বিয়ের পর সেই মানুষটা আমার ভাইটাকে তাড়িয়ে দেয়, আমি তো সেটা সহ্য করতে পারবো না। সব ছেলেরা এরকম করবে? কে বললো তোমাকে? পরিসংখ্যান তো তাই বলে। পরিসংখ্যা যা বলুক, তাই বলে তুমি সব ছেলেকে? উজান কিছু বলার আগে রিকশা এসে থামে গুনগুনদের বাড়িতে। হিয়া ব্যাগ থেকে ভাড়াটা বের করে সিটে থুয়ে এক দৌড়ে পালিয়ে যায়। উজানকে কিছু বলার সুযোগও দেয় না, জানে যে সুযোগ দিলে উজান টাকাটা ফেরত দিয়ে দিবে। দুটো টিউশন পড়িয়ে হিয়ার ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। বাড়ি ফিরেই হিয়া পুরো অবাক। ওর বিছানার এক পাশে এসব কি জড়ো হয়ে আছে? নাস্তার বিভিন্ন জিনিস থেকে শুরু করে বিভিন্ন ফল, সাথে কতগুলো মেডিসিনের প্যাকেটে একটা প্রেসক্রিপশন, তার পাশে একটা বাক্সের ভেতর একজোড়া খুব সুন্দর জুতো। এসব কি শ্রাবণ? কার এগুলো? রিমাপুর? না তোর এগুলো আমার মানে কে দিয়ে গিয়েছে এসব? ঝিনুক আপু এসে দিয়ে গেছে। ঝিনুক? ঝিনুক দিয়ে গেছে মানে? হ্যাঁ আপু বিকালে এসে আমাকে ডেকে এগুলো দিয়ে গেছে। ঝিনুক এই বাড়িতে এসেছিল? হ্যাঁ এই গড়ে এসেছিল। কি বলছিস ভাই এসব তুই? ঝিনুক আমার এই রুমে এসে এসব? ঝিনুককে তো আমি কখনো বাড়ি নিয়ে আসিনি, তাহলে ও কি করে আছে? আচ্ছা, তুই ঝিনুককে বসতে দিয়েছিলি তো? সুন্দর করে কথা বলেছিলি ওর সাথে? কিছু খেতে বলিসনি ওকে? বলেছি ঝিনুক আপু তোর ওই বয়াম থেকে বিস্কুট খুলে নিজে খেয়েছে, আর যাওয়ার সময় আমাকে এতগুলো চকলেট দিয়ে গেছে। ঝিনুক কেন কতগুলো টাকা খরচ করে? শুনলাম আঙ্কেলের বেতনটাও নাকি 1 মাসে আটকে আছে। ও কি করে কেন এতগুলো টাকা খরচ করে? এই মেয়েটাকে নিয়ে না আমি আর সত্যিই পারি না। পরের দিন হিয়া ভার্সিটি এসেই ঝিনুককে 101টা বকুনি দিতে শুরু করে। কেন সে হিয়াকে না জানিয়ে কাল এত বড় একটা কাজ করলো? সে মোটেও কাজটা ঠিক করেনি। আরে আমার কথাটা তো শোন। কি শুনবো আমি? কি শুনবো? তুই যদি আর কখনো এসব করিস, আমি কিন্তু তোর সাথে আমাদের সব বন্ধুত্ব ওখানেই শেষ করে দিব ঝিনু। যা, আমি তো ভয় পেয়ে গেলাম। তুই পারবি এই কাজটা করতে? হ্যাঁ পারবো। তোর আর ভাইয়ের এই অতিরিক্ত বাড়াবাড়ি ইদানিং খুব 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 অসহ্য লাগছে আমার। এসব আমার সাথে যায় না ঝিনুক। আমি কখনো কারোর থেকে সাহায্য নিতে চাইনি। ঝিনুক, কথাটা একটু বুঝ। একটা কথা বলতো হিয়া, আমার বেস্ট ফ্রেন্ডের শরীরটা খারাপ, এটা শোনার পরও কি করে আমি? আমার কোনো শরীর খারাপ না ঝিনুক। কেন তোরা শুধু শুধু? রিপোর্টে তোর হিমোগ্লোবিন কত কম আছে তুই জানিস? ডক্টর দেখেই বলল তোর এসব বেশি করে খেয়ে হিমোগ্লোবিনটা গ্রো করতে হবে। শরীরে ভিটামিন তো নেই বললেই চলে। সব কিছুর কাউন্ট কত কম কম করে আসছে। কিছু খবর রাখছিস তুই? এইসব ভাইয়া তোকে বলেছে তাই না? হ্যাঁ বলেছে। তুই আর ভাইয়া গিয়ে কাল আমার জন্য এসব কিনেছিস তাই তো? হ্যাঁ মানে সত্যি করে বল। যদি নাই কিনতি তাহলে তুই কি করে জানলি আমার জুতাটা ছিঁড়ে গেছে আর এই নতুন জুতোটা? ভাইয়া আর আমি গিয়ে। হিয়া একটা দীর্ঘশ্বাস টেনে কিছু। ঝিনুক, আমি অনাথ একটা মেয়ে। আমার না ভাইয়াকে দেওয়ার মতো কিচ্ছু নেই, বিশ্বাস কর। হিয়া তুই? ভাইয়া যখন ভার্সিটিতে রোজ গেট দিয়ে এন্ট্রি করে না, ওখান থেকেই মেয়েদের লাইন শুরু হয়ে যায় ওনার পেছনে। ওনার লাইফস্টাইল সম্পর্কে কোনো ধারণা আছে তোর? আমি ছিলাম ওনার বাসায় গোটা একটা রাত, গোটা একটা দিন। আমি দেখেছি ওনাকে। উনি যেরকম গোছানো পরিবারটি, উনি যাকে ভালোবাসবে সেই মেয়েটাও সেই লেভেলেরই হবে ঝিনুক। তুই প্লিজ ভাইয়াকে আমার ব্যাপারে আর কখনো কোনো ইনফরমেশন দিবি না। ভাইয়া কিন্তু অনেক অন্যরকম হিয়া। তাই জন্যই বলছি, মানুষটা খুব ভালো আর আমি মন থেকে ওনাকে অন্যরকম সম্মান করি, কিন্তু আমি ওনার জন্য পারফেক্ট না। হিয়া
তুই একটু কথাটা শোন আমার। আমি ঝিনুকার কথা বলার আগেই উজান কয়েকটা ছেলে সহ ক্লাসরুমে ঢুকে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে মাউথপিসটা মুখে লাগিয়ে নিয়ে একটা কাশি দিলে সবাই যে যার জায়গায় শান্ত হয়ে বসে যায়। আজকে উজান ডিপ সবুজ শার্টের সাথে হোয়াইট জিন্স পরে এসেছে, হাতে সেই চিরায়িত ঘড়ি, আর চুলগুলো বরাবরের নিয়ম করেই গুছানো। হিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে উজানের দিকে। মানুষটার সব কিছুই হিয়ার মনে ভালো লাগতে শুরু করে। উজানের কেয়ারিং, উজানের ড্রেস আপ, উজানের কথা বলার ভঙ্গি, উজানের চাঞ্চলতা, যদিও সেটা শুধু হিয়ার সামনেই প্রকাশ পায় বেশি। উজানের হাসি, উজানের আর চোখে হিয়ার দিকে তাকানো, উজানের সব কিছু আস্তে আস্তে করে কবে যে হিয়ার মনে জায়গা করে নিতে শুরু করছে এ ব্যাপারে হিয়া অজানা। ট্যুর হবে 2 রাত 3 দিনের জন্য, আর জনপ্রতি 1000 করে পড়বে। তোমাদের যারা যারা ইচ্ছুক যেতে তারা সবাই কালকে সাব্বিরকে টাকা জমা দিয়ে আমার থেকে এসে টোকেন নিয়ে যাবে। আর কোনো প্রশ্ন কারোর কোনো? ঠিক আছে? উজান সবাইকে কোন জায়গা, কত খরচ, সব রুলস বুঝিয়ে দিয়ে মাউথ পিচটা খুলে হিয়াকে একবার দেখে নিয়ে বাহিরে বেরিয়ে যায়। পরের দিন ঝিনুক ওর পিকনিকের টাকা দিতে হিয়া সহ উজানের কাছে আসলে উজান ঝিনুক সহ হিয়ার হাতেও 2টো টোকেন ধরিয়ে দিলে হিয়া একটু অবাক হয়। সে তো পিকনিকের টাকা দেয়নি, তাহলে কেন উজান ওকে? এদিকে উজান আজ হিয়ার দিকে একবার তাকিয়েও চোখটা নামিয়ে নিয়ে হাতে থাকা পিকনিকের ফাইলটা ঘাঁটতে শুরু করে। তুই আর ভাইয়া কথা বল, আমি একটু নিচে থেকে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। ভাইয়া, বলো, আমি শুনছি। আমি তো টাকা দেইনি, তাহলে আপনি কেন আমাকে? তোমার টাকা লাগবে না? আমার টাকা লাগবে না মানে? কেন টাকা লাগবে না? তুমি ভার্সিটিতে স্কলারশিপে পড়ো, তাই তোমায় ট্যুরের টাকাটা ভার্সিটি দিচ্ছে। এটা আবার কেমন রুল? এরকম রুল আছে বলে তো আমি কখনো শুনিনি। বিশ্বাস না হলে মকবুল স্যার ক্লাসে আছে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করে আসতে পারো। না না, অবিশ্বাসের তো কিছু নেই, আমি বিশ্বাস করি আপনাকে। তাহলে না, আমি আসলে আর কিছু বলবে তুমি এখন? হিয়া, ল্যাব আছে না এখন তোমার? যাও, ল্যাবের সময় চলে যাচ্ছে। ঝিনুক, আসলে চলে যাব। বলছি কি ভাইয়া, আপনি এই টোকেনে 2টো রাখুন। আসলে ভার্সিটি টাকা না দিলেও আমি এমনিতেও যেতাম না। কেন? আমি কিভাবে শ্রাবণকে একা রেখে আমি কখনো কোথাও যাইনি, তাই বলছি কি। আমি তোমাকে 2টো টোকেন দিচ্ছি হিয়া, ভালো করে দেখো। ওমা, তাই তো, কিন্তু আপনি কেন আমাকে 2টো টোকেন দিয়েছেন? সবাইকে তো আপনি একটাই করেই। একটা তোমার আর একটা শাওনের। শ্রাবণের মানে? শ্রাবণে আমাদের সাথে ট্যুরে যাবে নাকি? অথরিটি এটা অ্যালাউ করবে? হ্যাঁ, শুধু শ্রাবণ না, সন্ধ্যের সাথে সন্ধ্যের ছোট ভাই, রাইসার বোন, অনেকেই যাচ্ছে। যাচ্ছে বুঝলাম, কিন্তু অথরিটি অ্যালাউ করবে এসব? আমি তো জানি যে। এবার রুল একটু পাল্টেছে। আর কোনো প্রশ্ন আছে তোমার হিয়া? রুলস কেন পাল্টাচ্ছে? আচ্ছা, রুল পাল্টাক আর যা খুশি হোক, আমি তারপরও যেতে পারবো না। আমার টিউশনই আছে, আর 3 দিন টিউশন মিস দিলে এবার সত্যি সত্যি ঝিনুকের মা আমাকে দরজা থেকে তাড়িয়ে। হিয়ার একটা কিচ্ছু বলার আগে উজান রেগে উঠে দাঁড়িয়ে হাতে থাকা ফাইলটা টেবিলে ছুঁড়ে দেয়। তারপর এক হাতে হিয়াকে হেঁচকা সামনে টেনে এনে পেছনের হোয়াইট বোর্ডের এক পাশে খুব শক্ত করে চেপে ধরে হিয়ার গলার নিচে বুকের কাছের তিলটার মধ্যে একটা লোভনীয় আলতো কামড় বসা ভেজা চুমু সময় নিয়ে এঁকে দেয়। জামার গলা এত বড় পড়েছো কেন? তিলটা যাতে আমার চোখে পড়ে ওই জন্য? লোভ দেখাও আমাকে? তখন থেকেই বলছি কাজ করতেছি, পরে কথা বলবো। এতটুকু বোঝো না তুমি কি হচ্ছিল মনে আমার এতক্ষণ? আমি ছাড়া এই তিলটা অন্য কোনো ছেলে দেখে নিলে কি হতো? ইডিয়েট, কাল থেকে যেন এইভাবে ওড়না নিয়ে ভার্সিটিতে আসা না দেখি আমি। কত কষ্ট করে স্যারদের বলি নতুন এই রুলসটা তৈরি করি শ্রাবণের জন্য, টোকন নিয়ে আসলাম, আর এখন ম্যাডামের এই সমস্যা ওই সমস্যা। যাও আমার সামনে থেকে, পরশু ট্যুরের আগে আমার চোখের সামনে আর আসবা না, বেয়াদব একটা। উজানের কথায় হিয়া পুরো সুইচ অফ। কি করলো উজান এটা তার গলার কাছে?
হিয়ার হাত পা কাঁপছে। উজান হিয়াকে ছেড়ে দিতে হিয়া এক ছুটে শূন্য বুকে শুকনো কণ্ঠে দৌড়ে বেরিয়ে আসে রুম থেকে। এসে ওড়নাটা পুরো নিজের গায়ে পেঁচিয়ে নিয়ে জুড়ে জুড়ে শ্বাস টেনে একটু আগের ট্রমাটা বিশ্লেষণ করতে শুরু করে। এত রোম্যান্স ভালো না। উজান আর ঝিনুকের এক প্রকার অনুরোধে হিয়া পিকনিক যেতে রাজি হয়। সাথে তো এখন শ্রাবণ আছে, সে তার বুবুকে বাগিয়ে বুগিয়ে আরও বেশি করে পিকনিকের জন্য চাপ দিলে হিয়া আর না করে না। পিকনিকের উদ্দেশ্যে খুব সকালে বাস এসে থামে রাঙামাটিতে। পাহাড়ি এলাকার চারপাশ জুড়ে লাল পাহাড়ের ছড়াছড়ি। একটু দূরে পাহাড়ের কোল ঘেঁষে দেখা মিলছে কিছু চা বাগানের। যাদের কাছে রাঙামাটির জায়গাটা একদম নতুন, তারা যেন বাস থেকে নেমে বিশাল আকৃতির এসব পাহাড় দেখে পুরো হতবাক। কেউ কেউ ক্লান্ত শরীরেও নিজেকে পাহাড়ের সাথে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, কেউ বা দু চোখ ভরে পাহাড়ের আশেপাশের বাকি প্রকৃতিটাকে চোখ মেলে দেখতে। স্টুডেন্ট আর শিক্ষক মিলে প্রায় 70 জনের সদস্যের জন্য দুটো বড় রিসোর্ট বুক করা হয়। দুটোতে 35 জন করে, মোট এই 70 জন, আর প্রতি রুমে 3 জন করে। সেই সূত্রে হিয়ার রুমে হিয়া, ঝিনুক আর সন্ধি থাকবে। শ্রাবণ আর সন্ধির ভাই ফয়সালের জায়গা হয় উজানের সাথে। উজানের রুমে, যদিও ওই রুমে উজানের সাথে থাকবে তুষার আর সাব্বির। ছেলেদের আর কি, এক রুমে 10 জন থাকলে ওদের তেমন কোনো অসুবিধা হয় না। আর হলে প্রথমের দিকে গণরুমে থাকার সুবাদে ব্যাপারটা বেশ ইজি হয়ে যায় সবার জন্য। সবাই যে যার রুমে এসে ফ্রেশ হয়ে নিতে ব্যস্ত। দুপুরে লাঞ্চ করে বিকেলে সবাই পাহাড়টা আজ একটু দেখতে বের হবে। এই জন্য এখন সবাই একটু জিরিয়ে নিয়ে শরীরে এনার্জি গেইন করতে থাকে। হিয়াদের রুমটা থেকে শেষ হয় মেয়েদের রুম, তারপর শুরু হয় ছেলেদের। আর ছেলেদের প্রথম রুমটাই উজান ওদের নিজেদের জন্য বরাদ্দ করে রাখে। তাকে তো তার হাঁস পাখির কাছাকাছি থাকতে হবে নাকি। আর মজার ব্যাপার হলো, রিসোর্টের রুমগুলো এমনভাবে ডেকোরেট করা যাতে এক রুমের বারান্দার সাথে পাশের রুমের বারান্দাটা একদম গা ঘেঁষে লাগিয়ে দেওয়ার মতো। হয়েছে তোর? আচ্ছা, আমাকে টাওয়েলটা দিয়ে আমি গোসলটা সেরে আসি। তোকে টাওয়েল দিলে আমি কি দিয়ে মাথা মুছবো? জামার ওড়নাটা দিয়ে মুছ না। কে দেখতে আসছে তোকে এখন? আচ্ছা নি, সন্ধি আপু কোথায় রে? আপু তো গোসল সেরেই নিচে নেমে গেল। আপুর নাকি এসব রেস্টের কোনো প্রয়োজনই নেই। আপুকে যা চঞ্চল দেখলাম। যাক, ভাইয়ার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সন্ধি আপুটা ঠিক একদম ভাইয়ার মতো, একদম আলাদা। আচ্ছা যা এখন তুই, আমি বারান্দায় রোদে দাঁড়িয়ে কাটা একটু শুকিয়ে নি ততক্ষণে। ঝিনুক টাওয়াল নিয়ে ওয়াশরুমের মধ্যে ঢুকে গেলে হিয়া ওর গায়ের ওড়নাটা দিয়ে মাথার চুল মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়িয়ে গায়ের রোদ মাখতে শুরু করে। হিয়া এখনো খেয়াল করেনি তার পাশে একদম গা ঘেঁষে লাগিয়ে আছে উজানদের বারান্দাটা। হিয়া এক দৃষ্টিতে সামনে তাকিয়ে দূরের পাহাড় দেখায় ব্যস্ত। হিয়া কখনো ভাবতেও পারেনি সে কোনোদিন এভাবে রাঙামাটিতে এসে। এমন সময় উজান ফোনে গেম খেলতে খেলতে বারান্দায় চলে এসে এপাশ ফিরে হিয়ার উপর চোখ পড়তে ওখানে পুরো থমকে যায়। হিয়ার মুখে এসে পড়ছে রোদের আলো, ভেজা চুল দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ছে টপ টপ। সেই পানি ভিজিয়ে দিয়েছে হিয়ার বুকের নিচ থেকে শুরু করে কোমরের ভাঁজে। কমলা জামাটার ভিজে অংশটুকু পানিতে আরও ডিপ হয়ে হিয়ার শরীরের ভাঁজগুলোকে আরও স্পষ্ট করে তুলছে উজানের চোখে। হিয়ার এই নারীত্বের মাধুর্যে উজানের পুরুষের মনে এই সময় এক অন্যরকম উথাল পাতাল ঢেউ তুলে দিচ্ছে। উজানের মন তো চাইছে এক্ষুনি গিয়ে তার প্রেয়সীর ভেজা চুলে সে মুখ ডুবিয়ে দিয়ে নিজের শান্তিটুকু খুঁজে নিক, কিন্তু অনেক কষ্টে উজান নিজেকে সংযত করে নিয়ে রাগান্বিত দৃষ্টিতে এইবার হিয়ার দিকে তাকে গলা কাঁপিয়ে ঝাড়ি দিয়ে ওঠে। উজানের এরকম বাঘের মতো হুঙ্কার শুনে হিয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। এই পাশ ফিরে উজানের চোখের দিকে তাকাতেই হিয়া পুরো কাবু হয়ে যায়। হোয়াট দ্য হেলথ ইজ দিস? কি করছো এরকম করে ওড়না ছাড়া বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? জানের কথাই হিয়া আরো শক্ট খেয়ে নিজের দিকে তাকাতেই হাতে থাকা ওড়নাটা টপাটপ নিজের গায়ে জড়িয়ে নেয়। একটা মানুষ এত কেয়ারলেস হয় কি করে? আশেপাশে এপাশ ওপাশ তো মানুষ চোখ দিয়ে দেখে,
আমিনা এসে সাব্বির বা তুষার এসে দেখলে খুব ভালো লাগতো। আপনি দেখলেই বা আমার ভালো লাগবে কেন? ফিস ফিস করে। কি বললা? জোরে কথা বলো। কিছু বলিনি আমি। যাও রুমে। আর আমিনা বলা অবধি বারান্দায় যেন তোমাকে আর না আসতে দেখি। কেন? বারান্দাটা কি আপনার নামে লেখা যে এখানে আসতে আর আপনার পারমিশন নিতে হবে? আবার আমার মুখের ওপর কথা? হ্যাঁ, কথা। কি আপনি যে আমি আপনার কথা সব সময় শুনে চলবো? এটা আমার রুমের বারান্দা, আমি যখন খুশি আসবো। আপনার কি তাতে? হিয়া, আমি কিন্তু তোমাকে যা খুশি করুন গিয়ে। আমি আমি আমার ইচ্ছে মতোই এই 2 দিন এই বারান্দায় আসবো আর যাব। আপনার কিচ্ছু শুনবো আমি। বলে হিয়া উজানকে বুড়ো আঙুল দেখে রাগে গটগট করে রুমে ঢুকে পড়ে। এদিকে তো উজান পারলে বুঝি গিয়ে হিয়াকে এক্ষুনি চিবিয়ে খাক গপ গপ করে। দুপুরে সবাই 12টার মধ্যেই লাঞ্চ সেরে পাহাড় দেখতে বেরিয়ে পড়ে। পাহাড় দেখে রিসোর্টে ফিরতে বিকেল তখন 4টার কাছাকাছি। সবাই সন্ধ্যা অবধি থাকতে চেয়েছিল, কিন্তু টিচাররা সবাই ক্লান্ত থাকায় কথা হয় কাল একদম সকাল হতে রাত অবধি তারা সবাইকে পুরো রাঙামাটি ঘুরে নিয়ে আসবে। তাই সবাই যে যার রিসোর্টে এসে নিজেদের মতো করে নিচে বড় লনটায় গল্প করতে থাকে। কেউ বা গিয়ে রুমে শুয়ে পড়ে, কেউ বা গিয়ে রাতে কী খাওয়া হবে তাই নিয়ে স্যারদের সাথে ডিসকাস শুরু করে। উজান এখন আগের মতো নেই নীলি, তুই দেখেছিস আসার পর থেকে ও কীরকম করে কথা বলছে আমাদের সাথে, মনে হচ্ছে যেন দায় সারছি। সবটা এই মেয়েটার জন্য। এই মেয়েটা যবে থেকে আমাদের লাইফে এসেছে তবে থেকে উজান আমাকে ইগনোর করে সারাক্ষণ এই মেয়ের পেছনে পেছনে। কিছু একটা কর নীলি, এই মেয়েটার উজান আরও কাছাকাছি আসার আগেই ওদের দুজনকে আলাদা করে দে, না হলে এই জীবনে উজানকে আর তোর পাওয়া হবে না। জাস্ট সেট আপ রাইসা, উজান শুধু আমার। আজ কয়েকদিন ধরে উজান আমাকে এই মেয়ের জন্য যা ইনসাল্ট করছে, তারপর তো আমি উজানকে নিজের করে উজানের এই অহংকারটাকে পুরো শেষ করে দেব। ভার্সিটির ক্রাশ বয়কে কী করে নীলি তার জুতোর তলায় রাখবে তোরা জাস্ট দেখবি শুধু। এই কাজ নিধি। নিধি নীলিমা আর রাইসার কানে কানে কী সব বলে রিসোর্টে ওঠা সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মেয়েদের ডেকে পাঠায় বড় লনটার। তারা কানামাছি খেলবে বলে সবাই ভাবে রিসোর্টের রুমে বসে থাকার চাইতে এটা বেস্ট হবে। তাই সবাই রাজি হয়ে যায়। ঝিনুক আর হিয়া প্রথমে খেলতে না চাইলেও সবার অনুরোধে খেলবে বলে রাজি হয়। প্রথম দিকে বেশ মজা করেই সবাই খেলতে শুরু করে। ঝিনুকের চোখেও একটা সময় নিধি পট্টি দিলে হিয়া খুব মজা করে সবার সাথে ঝিনুককে মাঝে ঘুরিয়ে খেলতে শুরু করে। ঝিনুকের পর আরও দুজনকে নিধি পট্টি বেঁধে দেয়। আর এরপর আসে হিয়ার পালা। হিয়াও সরল মনে রাজি হয়ে সবার সাথে খেলতে শুরু করে। কিন্তু এবার রাইসারা জঙ্গিয়ের নামে শুরু করে তাদের নির্যাতন। মাঝে মাঝে তারা ইচ্ছে মতো হিয়াকে ছুঁয়ে দিতে দিতে হিয়ার হাতে কোমরে তাদের ত্রিকোণ নখের খামচি দিতে শুরু করে। অনেক সদস্য হওয়ার এই কাজটাকে করছে হিয়া চোখ বন্ধ করে ঠিক বুঝতে পারছে না। এক পর্যায়ে রাইসারা খামচি দিয়ে হিয়ার হাতের এক পাশ পুরো ছিঁড়ে রক্ত বের করে দেয়। হিয়া এবার আর না পেরে চিৎকার করে ওঠে, আমার হাতে লাগছে, কে খামচি দিচ্ছে আমাকে? হিয়া, কিছু বলছিস তুই? দেখ না, খেলার নাম করে কে যেন আমাকে খামচি দিচ্ছে। খামচি দিচ্ছে কে? আমি কি করে জানবো? আমি তো এই, কে তোরা এসব করছিস? দেখ, এসব কিন্তু এলাও না। খেলছিস খেল, কিন্তু তাই বলে এসব কি ধরনের ফাজলামো? আচ্ছা হিয়া, কেউ আর এরকম করবে না, তুমি খেলো। কেউ এরকম করলে তুমি আমাকে বলো, আমি ওখানেই খেলা স্টপ করে দেব, ঠিক আছে? খেলা আবার শুরু হয়। এবার আর নিধিরা কেউ হিয়াকে খামচি দেয় না ঠিকই, কিন্তু রাইসা খেলতে খেলতে হিয়াকে সামনে নিয়ে আসতে শুরু করে। সামনে একটা জায়গা বড় করে ঘুরে রাখা আছে, আর সেটাই পানি জমে কাদা হয়ে একদম যাচ্ছে। তাই অবস্থা।
নিধিদের প্ল্যান ছিল তারা হিয়াকে এই গর্তটাই ফেলে দেবে। সেই অনুযায়ী তারা হিয়াকে কিনারে নিয়ে গর্তটায় ফেলে দিতে সক্ষম হয়। মুখ পাশে এককানি হয়ে পড়ে গিয়ে হিয়া হাতের এক সাইডে প্রচণ্ড রকমের আঘাত পেল। মাটিগুলো কাদায় নরম থাকায় হিয়া ব্যথাটা বেশ অনুভব করতে পারে না। হাত দিয়ে চোখের পট্টিটা খুলতেই হিয়া দেখতে পারে ঝিনুক বাদ দিয়ে সবাই ওকে নিয়ে কীরকম হাসাহাসি করছে। একটা মানুষ এভাবে পড়ে গেছে আর আপনারা তাকে না তুলে এভাবে হাসাহাসি করছেন। এই থাম তোরা, আমাদের সবার স্পেশাল স্টুডেন্ট পড়ে গেছে, তাকে তোলার ব্যবস্থা কর। সবাই আবার হো হো করে হেসে দেয়। লাগেনি তো কোথাও তোর? হাত দিয়ে আমাকে। হাত দিলেই হবে না ঝিনুক, মাটিটা খুব পিচপিচে হয়ে আছে। তুই দে, আমি পারবো তোকে ধরতে। ঝিনুক হাত বাড়িয়ে তোলার আগেই উজান এসে নিজের হাতটা হিয়ার দিকে বাড়িয়ে দেয়। উজানকে দেখে খিলখিল করতে থাকা পরিবেশটা নিমিষে গম্ভীর হয়ে নিশ্চুপ হয়ে যায়। কেউ কেউ তো ভয়ে ওখান থেকে ফকর খুঁজে পালিয়েও যায়। বাকিগুলো ওখানে দাঁড়িয়ে কাঁপতে থাকে। দেখি হাতটা দাও আমাকে। ভাইয়া আমি। উজান হাত বাড়িয়ে হিয়াকে তুলতে যাবে, অমনি সন্ধি এসে উজানকে ধাম করে ধাক্কা দিয়ে হিয়ার উপর ফেলে দেয়। আর উজান হিয়া সহ সোজা গিয়ে কাদায় পড়ে পুরো মাখো মাখো হয়ে যায় নিমিষে। সন্ধ্যের এই কাজে উজান আরও হিয়া শখ খেলেও উপর থেকে ঝিনুক আর সন্ধি ফিক করে হেসে ফেলে। তাদের সাথে খিলখিল করে হাসতে থাকে শ্রাবণ আর ফৈশালও। এটা কি করলেন আপনি? আমাকে না উঠিয়ে আপনি উল্টো আমার গায়ে এসে উঠুন আমার উপর থেকে। উজান উড়তে ধরেও হিয়া উজানের শার্টের কলার চিপে ধরে থাকায় উজান টান পেয়ে আবারও হিয়াকে নিয়ে কাদার মধ্যে পড়ে যায়। আরে কি করছেন কি? উঠুন আমার উপর থেকে। বারবার এই এসে আমার উপরে পড়ছেন কেন? একটু থামবে তুমি হিয়া? ননস্টপ কথা বলে যাচ্ছ তখন থেকে। আমি কি ইচ্ছে করে তোমার সাথে এভাবে কাদায় মাখামাখি করছি? ডিসকাস্টিং। কে রে? কে আমাকে পেছন থেকে এইভাবে ধাক্কা দিলে? কে? সন্দীপ তুই? দাঁড়া এবার তোকে দেখাচ্ছি আমি। বলে উজান এদিকে সেদিকে না তাকিয়ে এক গাবলা কাদা তুলে নিয়ে সন্ধিকে ঢিল ছুটতে যাবে, অমনি সন্ধি মাথা নামিয়ে ফেলে। ঢিলটা গিয়ে পড়ে তুষারের ওপর। হোয়াট দা? উজান তুমি আমাকে? সরি, বিলিভ কর আমি ইচ্ছে করে। দে না দে, আমাকে দিয়ে তো দেখ। উজান রাগে গিয়ে হাত বাড়িয়ে সন্ধির পা ধরে টান মারলে সন্ধি পুরো উল্টো হয়ে হিয়ার গায়ে পড়ে যায়। মা গো মা, আপনি কি ঠিক করেছেন যে আজ আপনি আমার কোমর পুরো ভেঙে দিবেন? না না, আমি থাকতে তোমার কোমর ভাঙবে না, আমি আছি তো। এদিকে সন্ধিরও এই অবস্থা দেখে উপর থেকে তুষার পুরো হেসে কপত কাত। তুষারের এই হাসি দেখে সন্ধির পুরো গা পিঠে জ্বলে উঠে। সন্ধি আর চোখে ঝিনুককে ইশারা করে ঝিনুক ধাম করে তুষারকে উজানের গায়ে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিলে সন্ধি আর হিয়া হেসে হেসে পুরো খুন হবে। এদিকে আবার শ্রাবণ বুদ্ধি করে ঝিনুককে ধাক্কা দিয়ে ফেলে দেয় হিয়ার পাশে। আর শ্রাবণের এই কাজে উজান পুরো খুশি হয়ে এক এক করে শ্রাবণ আর সাইফলকে কোলে করে কাদার মধ্যে নামিয়ে দেয়। সবাই এই কাণ্ডে দেখে সাব্বির নিজে থেকে কাদায় বাদ ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় সবার কাদা মাখামাখি খেলা। সাব্বির ব্যস্ত ঝিনুককে কাদা মাখাতে। আসলে সাব্বিরও মনে মনে একটু অর্ধটুকু ঝিনুককে পছন্দ করে ওই যা। ওদিকে তুষার ব্যস্ত সন্ধির উপর শোধ তুলতে। শ্রাবণ আর ফয়সাল ব্যস্ত তাদের ছোটো ছোটো হাত দিয়ে কাদা ছুড়াছুড়ি করতে। আর এইদিকে আমাদের উজান ব্যস্ত হিয়ার সাথে কাদা দিয়ে ভালোবাসা নিবেদন করতে। হিয়ার চোখে পটি থাকায় কাদা হিয়ার চোখে মাখতে পারে না, কিন্তু উজান পরে গিয়ে চোখের এক পাশে কাদা মাখিয়ে দেয়। আর একটু হলেও সে কাদা উজানের মুখে ঢুকে যাবে। এই থামুন, আরে দাঁড়ান না স্থির হয়ে। কি? দেখি চোখটা একটু বন্ধ করুন তো। আরে বন্ধ করতে বলেছি, মেলে তাকাতে বলিনি। করুন না বন্ধ।
উজান চোখ বন্ধ করলে হিয়া ওর ওড়নাটা ভালো এক সাইড খুঁজে উজানের চোখটা পরিষ্কার করে দিতে থাকে। পরিষ্কার করা হয়ে গেলে উজান চোখ খুলে হিয়ার দিকে এগিয়ে এসে হিয়ার কোমর ধরে সবার সামনে হিয়াকে হাইচকা টান মারে। হিয়ার বুক নিমিষেই আবার শূন্য হয়ে আসে। উপরে দাঁড়িয়ে থাকা সবাই কেমন করে তাকিয়ে দেখতে থাকে এদের কাণ্ড। শিবশালী উজান আর হিয়ার এই দুষ্টমি খুনসুটি, এদিকে নীলি আর রায়সা তো ভিতর ভিতর জ্বলে পড়ে একদম শেষ হয়ে যাচ্ছে। কি করছেন আপনি? উপরে সবাই দাঁড়িয়ে দেখছে। দেখার জন্যই তো ধরেছি। সাহস কি করে হয় তোমাকে নিয়ে এরকম একটা থার্ড ক্লাস ফাজলামি করার ওদের? হ্যাঁ, কিন্তু তাই বলে এভাবে দেখুন, ওইদিকে সব টিচার্সরা আছে, এদিকে এসে আমাদের এভাবে দেখলে ব্যাপারটা খুবই বাজে দেখাবে। দেখাক। পাগল আপনি? হ্যাঁ পাগল আমি। উজান হিয়াকে আরও চিপে ধরে পকেট থেকে ফোনটা ও কাদা মাখা হাতে বের করে সবাইকে ক্যামেরার দিকে তাকাতে বলে। উজানের আদেশে সবাই ইচ্ছে মতো পোজ দিতে শুরু করলে উজান হিয়াকে ওভাবে আগলে সেলফি তুলতে শুরু করে। আর এইভাবে কাদা মাখামাখি হয়ে ক্যামেরার বন্দি হয়ে থাকে উজান হিয়া সহ বাকি সবাই। হিয়ারা মেয়ে 3 জন উঠে এলে উজানরা আরও কয়েকজন ফ্রেন্ড আর মকবুল স্যার সহ আরও 2টো স্যার মিলে কাদায় নেমে আরও বেশ কিছুক্ষণ কাদা নিয়ে খেলে তারপর ওখান থেকে উঠে আসে। থ্যাংক ইউ রাইসা, তুমি আজকের এই কাজটা না করলে আমরা সত্যি সবাই এত সুন্দর মুমেন্টটা মিস করতাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই যে যার রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। এইদিকে উজান ফ্রেশ হয়ে বাইরে বড় করিডোরটায় এসে তার মায়ের ফোন রিসিভ করে কথা বলতে থাকলে হিয়া আসে উজানকে ডাকার জন্য। মা প্লিজ, ওনার বুকে ব্যথা উঠেছে তো আমি কি করতে পারি? এখানে ডক্টর দেখছে, চিকিৎসা হচ্ছে, হতে দাও। মানুষটা তোর নিজের বাবা হয় উজান। আমি তাকে নিজের বাবা হিসেবে মানি না মা। কি করেছে উনি আজ পর্যন্ত আমার জন্য? আমার তো মনেও নেই, আমি ছোট তো কবে তার সাথে একটা রাত ঘুমিয়েছিলাম। না, তাকে কখনো আমার জন্য। মা তুমি যদি এসবের জন্য আমাকে বাড়ি ফিরতে ইন্টারেস্ট করো তো আমি কিন্তু বলে রাখলাম, নেক্সট মান্থ ফাইনাল পরীক্ষা শেষ হলে কিন্তু আমি আর বাড়ি ফিরবো না। আমার কথাটা একটু শোন, তুই আসবি না ঠিক আছে, একবার অন্তত ওনাকে ফোন করে উনি কেমন আছে এতটুকু খোঁজ নেই। তুই ওনার বড় ছেলে রাজা। রিয়েলি মা? কোন ঘরের বড় ছেলে? ওনার তো 2টো ঘর। তা ওনার ছোট ঘরের বড় ছেলে কোথায়? সে ইউএসকে থেকে আসেনি তার বাবাকে দেখতে? তুই কিন্তু অকৃতজ্ঞের মতো কথা বলছিস রাজা। তোর বাবা একটা পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করেছিল, তারপর উনি তোদের 4 ভাই বোনের বড় হওয়ার ব্যাপারে কোনো কমতি রাখেনি। তুমি ওনার ভালোবাসায় অন্ধ মা, আমি না। উনি হয়তো তোমাকে আলমারি ভর্তি শাড়ি গয়না দিয়ে ভরিয়ে রাখতে পারছে, কিন্তু এইসব দিয়ে উনি আমাকে কিনতে পারেনি। তোমার আর কিছু বলার আছে মা? না থাকলে ফোনটা রাখো। তোকে আর কি বলবো আমি, বড় হয়ে গেছিস, সব একা বুঝে নিয়েছিস। এই মার কথা শুনবি তুই এখন? প্লিজ মা রাখো ফোনটা। বলে উজান ফোনটা কেটে দিয়ে পেছন ফিরে ফোনটা রাগে আছাড় দিতে যাবে, অমনি দেখে হিয়া ওর পেছনে দাঁড়িয়ে আছে। উজান ফোনটা আছাড় দিতে গিয়েও হাতটা নামিয়ে নেয়, পেছন ফিরে নিজের রাগটাকে কন্ট্রোল করে দিয়ে নেয়। কি চাই হিয়া এখানে তোমার? আপনাকে মানে সন্ধি আপু বললো আপনাকে ডেকে নিয়ে আসতে, তাই আমি। তুমি যাও, আমি আসছি। কি হলো, যাও। একটা কথা জিজ্ঞাসা করি? করো। আপনি কার সাথে এভাবে কথা বলছিলেন? শুনেই মনে হলো আপনার মার সাথে। আপনি? হ্যাঁ, আমার মা ফোন দিয়েছিল। আর কিছু না, মানে আপনি যে বলেন এই পৃথিবীতে আপনার মাই নাকি আপনার সবচাইতে বেশি ভালোবাসে, তাহলে আপনি কেন ওনার সাথে এত উঁচু কণ্ঠে কথা বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি, তোমার সমস্যা? আপনি এরকম রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু। হিয়া আর কিছু বলতে যাবে, অমনি সন্ধি ঝিনুক শ্রাবণকে নিয়ে হাঁপাতে হাঁপাতে হিয়ার কাছে আসে। শ্রাবণের এক হাত কেটে গিয়ে ওটা দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে শ্রাবণের জামা কাপড় পুরো লাল হয়ে একাকার অবস্থা হয়ে আছে।
কাটা জায়গা দিয়ে রক্ত চুয়ে চুয়ে টপ টপ করে সাদা ফ্লোরে পড়ে সাদা ফ্লোরটাকে নিমিষে লাল করে দিয়েছে। শ্রাবণের এই অবস্থা দেখে হিয়া এগিয়ে এসে শ্রাবণকে কি ধরবে, উল্টে হিয়া দু পা পিছিয়ে যেতে ধরে দেয়ালের সাথে আটকে যায়। উজান, ঝিনুক বা সন্ধি কেউ হিয়ার এই অদ্ভুত আচরণে কারণ বুঝতে পারছে না। হিয়া রক্তের দিকে কী রকম ভয়াদ্র দৃষ্টিতে তাকিয়ে গাল মুখে হাত দিয়ে কাঁপতে শুরু করে। যেই মেয়ে শ্রাবণের একটু ব্যথা সহ্য করতে পারে না, সে মেয়ে কি না শ্রাবণের এত বড় দুর্ঘটনায় নিজেকে গুটিয়ে রাখছে কেন? হিয়া এক ছুটে দৌড়ে ওখান থেকে কোথায় যে হারিয়ে যায়। এদিকে শ্রাবণের হাত ধরে দাঁড়িয়ে সন্ধি আর ঝিনুক কী করবে বুঝতে পারে না। উজান আপাতত হিয়াকে রেখে দ্রুত শ্রাবণকে নিয়ে রেস্টুরেন্টের কাছের হসপিটালে যায়, নিয়ে গিয়ে ইমিডিয়েটলি শ্রাবণের চিকিৎসার ব্যবস্থা করে। আমি জানি না, ফয়সাল আর ও বল নিয়ে খেলতেছিল, তখন ওই মাঠে নাকি কোন কাঁচের টুকরোতে শ্রাবণ পড়ে গিয়ে। আচ্ছা বাদ দে এখন এসব। শ্রাবণ, হ্যাঁ ভাইয়া। ব্যথা কমেছে একটু? কমেছে অল্প একটু। আচ্ছা একটা কথা বলতো, তোর বুবু তখন তোকে দেখে ওভাবে পালিয়ে গেল কেন? আসলে বুবু না রক্ত ভয় পায় ভীষণ, রক্ত দেখলে কেমন জানি করে। রক্ত দেখলে কেমন করে মানে? হিয়ার ব্লাডে ফোবিয়া আছে? কি বললে বুঝি না। ঝিনুক, তুমি আর সন্দীপ মিলে শ্রাবণকে রুমে নিয়ে যাও, আমি হিয়াকে খুঁজে আসছি। আচ্ছা আই, টেনশন নিস না, আমরা আছি শ্রাবণের সাথে। সন্ধ্যা আর ঝিনুক শ্রাবণকে নিয়ে রুমে আসে। এইদিকে ওজান পুরো রিসোর্ট তন্ন তন্ন করে খুঁজে কিন্তু হিয়াকে পায় না। শেষে রিসোর্টের একদম উপরে ছাদে আসলে ওজান দেখতে পায় ছাদের একদম কিনারা দাঁড়িয়ে আছে হিয়া। ওজান দ্রুত পায়ে হেঁটে হিয়ার কাছে যেতেই হিয়া ওজানকে দিকে সাপটিয়ে ওজানকে তার আষ্টে পোষ্টে জড়িয়ে ধরে আর ধরে গলার সুর উচ্চ করেই হাওমাও করে কাঁদতে শুরু করে। ওজান হিয়াকে এর আগেও কাঁদতে দেখেছে, কিন্তু এরকম কান্না কেন? হিয়া নিজের গলা ছেড়ে হিয়া এভাবে কাঁদছে, কিছুই ওজানের বুঝিয়ে আসছে না। ওজান হিয়ার মাথা হাত ঘুরিয়ে চেষ্টা করছে হিয়াকে শান্ত করে, কিন্তু কিছুতেই হিয়া চুপ হচ্ছে না। আজ কখনো ক্ষমা করবো না আমি আর তাদের, কখনো না। সেই পশুগুলো কেড়ে নিয়েছে আমার সব কিছু, গাড়ির চাপায় তলিয়ে দিয়েছে আমার বাবা মা, আমাকে অনাথ বানিয়ে পালিয়ে গেছে তারা। কোনো দিন আমি ওই মানুষগুলোকে ক্ষমা করবো না, কোনো দিনও না। ওজান হিয়ার মুখটা নিজের মুখ থেকে আলতো করে তুলে হিয়ার চোখ মুছছে দিয়ে এক হাত হিয়ার কোমরের পেছনে বরাবর পুরো আগলে অন্য হাতে হিয়ার গালে রেখে। শান্ত হও একটু, কি হয়েছে বলো আমাকে। ওরা পিষে দিয়েছে আমার বাবা মাকে, তাদের গাড়ির চাপায় পড়ে বাবা আর মা আমার চোখের সামনে। হিয়া বলতে গিয়ে আবারও কান্নায় ভেঙে পড়ে। ওজান হিয়ার মাথাটা নিজের বুকে একদম চেপে ধরে হিয়াকে থামাতে চেষ্টা করে। রাস্তা জুড়ে শুধু লাল রক্ত ছিল, আপনি জানেন সেই রক্ত শুকাতে কতগুলো সময় লেগেছিল? মা আর বাবার নিথর দেহটা কেমন রক্ত দিয়ে মেখে। শ্রাবণ তখন আমার কোলের বাচ্চা, ওকে আমি কিভাবে ঘৃণা করি। আমি ওই মানুষগুলোকে, কোনো দিন আমি সেই মানুষগুলোকে ক্ষমা করব না, কোনো দিনও না। হিয়া আর বলতে পারে না অতীতের সে নির্মমতাটা সব কথাগুলোকে তলা পাকিয়ে দেয়। ওজানের বুঝতে বাকি থাকে না কেন হিয়া তখন রক্ত দেখে ওভাবে পালিয়ে এলো। হিয়াকে সামলানো ওজানের পক্ষে কঠিন হয়ে পড়ে। কিছুতেই হিয়ার চোখের পানি কমছে না আজ। ওজান হিয়াকে তার বুকের সবটা দিয়ে যতটা পারছে আগলে ধরে আছে, পারলেও বুঝি হাড় চামড়া ভেদ করে সে হিয়াকে তার কলিজার ভিতর ঢুকিয়ে নেয় অকপটে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট পর্ব শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।